আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সিরাজুল মনিরা। শুরুতে জানাবো পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। মহাসড়কে ঘরমুখো মানুষের স্রোত, বৃষ্টি আর তীব্র যানজটে নাকাল যাত্রীরা। গুলশান হামলায় 5 জঙ্গি সহ 20 জনের বিরুদ্ধে মামলা। সন্ত্রাস দমনে বন্ধু প্রতিম দেশগুলোর সহায়তা কামনা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর। আত্মদম্ভ, দলীয় সংকীর্ণতা ছেড়ে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। ঐক্যের আগে বিএনপিকে অবস্থান পরিষ্কার করতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। গুলশান ট্র্যাজেডি দেশের অর্থনীতিতে ধাক্কা দিতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। থমকে যেতে পারে জাপানের উন্নয়ন প্রকল্পগুলো, ভাটা পড়তে পারে গার্মেন্টস রপ্তানিতে। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত সংবাদ। দেশের কোথাও এখনো শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তবে 1 মাস সিয়াম সাধনার পর ঈদের অপেক্ষায় আজ মানুষের চোখ ছিল পশ্চিম আকাশে। চাঁদ দেখা গেলেই আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতর, তা না হলে বৃহস্পতিবার পবিত্র ঈদ। মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পাওয়ার পর সভা থেকে জানিয়ে দেওয়া হবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের তারিখ। যদিও সৌদি সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে সোমবার ঈদের চাঁদ দেখা যায়নি, তাই বুধবার দেশগুলোতে ঈদ হবে। এদিকে তুরস্ক, বসনিয়া সহ মুসলিম অধ্যুষিত কয়েকটি দেশে আজ পালন হয়েছে পবিত্র ঈদ। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এদিকে যানজট, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ঘরমুখো মানুষ পড়েছে দুর্ভোগে। তবে মহাসড়কে ঢাকামুখী অংশ একেবারেই ফাঁকা। অন্যদিকে মাওয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। শিমুলিয়া, কাওড়াকান্দি ঘাটেরও একই অবস্থা। ঈদের রাজধানী ছাড়তে দুর্ভোগে পড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীরা। মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা ত্রিমোড় হয়ে কালিয়াকৈরের দীর্ঘ 25 কিলোমিটার জ্যামে চরম ভোগান্তিতে যাত্রীরা। কখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো সেটা আমরা জানি না। আব্দুল্লাহপুরের থেকে চন্দ্রবন্ধু আসতে 14 ঘন্টা লাগছে। আব্দুল্লাহপুর থেকে শুরু করে এখন আছি কালিয়াকৈরে আছি, প্রায় 18 ঘন্টা জ্যামে আছি। টাঙ্গাইলের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 55 কিলোমিটার জুড়ে যানবাহন চলছে ধীর গতিতে। শিল্প কারখানার ছুটির অপেক্ষায় থাকা শ্রমিকদের রিজার্ভ যানবাহনগুলো মহাসড়কে উঠতেই এ যানজট তীব্র হয়। এছাড়া রাত থেকে বৃষ্টি এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হওয়ায় যানজট আরও তীব্র হয়। রাত 10টায় ছাড়ছি, বাইপেলে দামে পড়ছি, এখানে আসে তো মোটামুটি 3টার দিকে। এখানে সবারই তো সমস্যা হচ্ছে অনেক। আমরা ঈদ করতে পারবো না, রাস্তায় ঈদ করতে হবে আমাদের। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও রোভার স্কাউটরা। টাঙ্গাইলে মির্জাপুরের দিকে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে তো কাজ করতেছে। কাজটা গাড়িটা যদি ওখানে রাস্তা ক্লিয়ার করতে পারে খুব দ্রুত আমরা চেষ্টা করবো, আমরা এই যে যানজট মুক্ত করবো ইনশাল্লাহ। অন্যদিকে মাওয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। সকাল থেকেই যানবাহনগুলো ধীর গতিতে ফেরি পার হচ্ছে। নির্বিঘ্নে যাত্রীবাহী বাস পার করতে মঙ্গলবার থেকে ঈদের 3 দিন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক। এছাড়া শিমুলিয়া, কাওড়াকান্দি নৌরুটের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিগুলোকে গন্তব্যে পৌঁছতে 8 ঘন্টা সময় বেশি লাগছে বলে জানালেন বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল আলিম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদের জামায়াতগুলো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ মুখে চেকপোস্ট ও আর্চওয়ে বসানো হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হবে ঈদের নামাজ। নিরাপত্তার ব্যবস্থা দেখতে সকালে ঈদগাহে যান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। ডগ স্কোয়াড, বোম ডিসপোজেবল ইউনিটের কার্যক্রম দেখেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ঈদগাহের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হয়েছে। পুরো এলাকা থাকবে সিসিটিভির আওতায়। এদিকে মেয়র সাইদ খোকন প্রস্তুতিতে সন্তোষ জানিয়ে বলেন, সকাল 8:30টায় প্রধান জামায়াত হবে ঈদগাহে। প্রায় লাখখানেক মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। 6 থেকে 7 হাজার মহিলাদের নামাজের ব্যবস্থা আলাদাভাবে করা হয়েছে। বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে জামায়াত না হলে সকাল 9টায় প্রধান জামায়াত হবে বাইতুল মোকাররমে।
স্প্যানিশ রেস্তোরাঁয় হামলার ঘটনায় নিহত 5 জঙ্গির নামসহ অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে পুলিশ। সন্দেহের তালিকায় বেশ কয়েকজনের নাম রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে কূটনৈতিক জোনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন গুলশান ডিপ্লোম্যাটিক জোনের ডিসি। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যাপো ক্রিস্টাল বলেন, এই ঘটনা কোনো দেশের একক সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। মঙ্গলবারও স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান ও এর সামনের রাস্তায় কঠোর অবস্থান পুলিশের। ৭৯ নম্বর সড়কের এর রাস্তায় তল্লাশি করে ঢোকানো হয় বাসিন্দাদের। সড়কের এই জায়গায় শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেন ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যাপো ক্রিস্টাল। সঙ্গে ছিলেন সেই দেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ঘটনায় শোক জানান তারা। It's a sad moment, but we will come out from this moment stronger than before. এই কষ্টের এই অধ্যায়ের মধ্যে দিয়ে এই দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে, কোঅপারেশন আরও গভীর হবে এবং আমাদেরকে সকলে মিলে এর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে। এদিকে হলি আর্টিজানে হামলা ও খুনের ঘটনায় সোমবার রাতে 5 জঙ্গির নামসহ অজ্ঞাত 20 জনকে আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। আরও অনেকে আমাদের সাসপেক্ট আছে এবং আরও 2-1 সাসপেক্টকে আমরা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছি এবং আরও কিছু সাসপেক্টের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া রয়েছে। কূটনৈতিক জোন গুলশান ও বনানী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল অন্যান্য দিনের চেয়ে আলাদা। বিদেশিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিপ্লোম্যাটিক জোনের ডিসি জসিমউদ্দিন। টোটাল কূটনৈতিক এরিয়াগুলোই যেখানে তারা থাকেন, ইভেন তারা যেখানে শপিং করেন অথবা তারা যে সমস্ত রেস্টুরেন্টের দিকে আমরা এদিকে এই জায়গাগুলোতে আমরা ওয়াচফুল এবং সিকিউর করার চেষ্টা করছি। এছাড়া কোনো বিদেশি নিজের নিরাপত্তায় আরও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইলে দেয়া হবে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে প্রতিবেশী ও বন্ধু প্রতিম রাষ্ট্রের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকল প্রকার জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও সংবাদ ব্রিফিংয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিক ও জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসবাদ দমনে কূটনীতিকরা একসাথে কাজ করার আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী। গুলশানের সন্ত্রাসী হামলার 5 দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং। শুরুতেই বলা হয় কোনো প্রশ্ন নেওয়া হবে না। লিখিত বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাবাহিনীর অভিযানে 4টি পিস্তল, একটি ফোল্ডেড বাট AK-22 রাইফেল, 4টি অবিস্ফোরিত আইইডি, একটি ওয়াকিটকি ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হামলায় অংশ নেওয়া সবাই দেশীয় জঙ্গি সংগঠনের সদস্য বলেও জানান মন্ত্রী। জঙ্গি সংগঠন তাদের হীন স্বার্থ কায়েমের জন্য শিক্ষিত কমলমতি তরুণ ও যুবকদের ধর্মের নামে বিপদগামী করছে ও তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শান্তির ধর্ম ইসলাম কখনো নিরীহ মানুষ খুন করাকে সমর্থন করে না। সকল প্রকার জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এই ক্ষেত্রে প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের প্রয়োজনীয় সহযোগিতা আমরা আহ্বান করছি এবং আমরা গ্রহণ করব। এদিকে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত কূটনীতিক ও জাতিসংঘ সহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের গুলশানে সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। এদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটনের বিষয়ে আশ্বস্ত করা হয় তাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়েই পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ প্রতিরোধে সবার সাথে কাজ করার আগ্রহের কথা জানানো হয়েছে কূটনীতিকদের। ইতালির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং র্যাডিক্যালাইজেশন রোধে গ্লোবাল কমন স্ট্র্যাটেজি প্রণয়নের তাগিদ দিয়েছেন। আমি তাকে জানাই, সন্ত্রাসবাদ বর্তমানে বিশ্বব্যাপী একটি অন্যতম সমস্যা। বাংলাদেশে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। এর আকস্মিকতা কাটিয়ে উঠে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কার্যকরভাবে মোকাবেলার চেষ্টা করছে। এক্ষেত্রে যে কোনো আন্তর্জাতিক সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। গুলশান হামলায় কারো কারো পরিচয় নিয়ে পরস্পর বিরোধী তথ্যের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
আত্মদম্ভ আর দলীয় সংকীর্ণতা বাদ দিয়ে বেগম জিয়ার আহ্বানে সাড়া দিয়ে উগ্রবাদ সন্ত্রাসবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন সময় কাদা ছোড়াছুড়ি আর দলাদলির নয়। গুলশানের সন্ত্রাসী হামলা ও হতাহতের দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। 12 জুলাই গুলশানে নিহতদের স্মরণে শোক দিবস পালনের কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হত্যাকাণ্ডের ঘটনায় জাতি স্তম্ভিত, জনগণ আতঙ্কিত। এমন পরিস্থিতিতে বেগম জিয়ার জাতীয় ঐক্যের ডাক জনগণকে আশাবাদী করে তুলেছে। আজকে যা কিছু ঘটেছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের। ব্যর্থতা যেটা হয়েছে, যে প্রাণগুলো চলে গেছে, সেই প্রাণগুলোর দায়িত্ব কিন্তু তাদেরকেই নিতে হবে, কারণ তাদের ব্যর্থতার কারণেই আজকে এই ভয়াবহ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। যে এখন সময় কাদা ছোড়াছুরির নয়, এখন সময় দলাদলির নয়, এখন দল মত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান করেছেন, সে আহ্বানের সাড়া দিয়ে আজকে জাতীয় ঐক্য গড়ে তোলাটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব বলে আমরা মনে করি। সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। যে সরকার এবং সরকারি দল তারা তাদের যে আত্মম্ভরিতা এবং দলীয় সংকীর্ণতা তার ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বার্থে তারা এই আহ্বানের সাড়া দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করার ক্ষেত্রে তারা উদ্যোগ গ্রহণ করবেন। একটা জিনিস খুব পরিষ্কার করা দরকার, তা হচ্ছে এই উদ্যোগ তাদেরকে গ্রহণ করতে হবে, কারণ তারা সরকারে রয়েছেন, দায়িত্বটা তাদের। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে সরকারের কিছু মন্ত্রী ভিন্নভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করছেন এবং কিছু শর্ত জুড়ে দিচ্ছেন। এখানে শর্ত জুড়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না। মির্জা ফখরুল জানান, গুলশানের হলি আর্টিসানের জিম্মি হত্যাকাণ্ডের স্মরণে 12 জুলাই শোক দিবস পালন করবে বিএনপি। শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো বেজ ধারণ এবং শোক র্যালি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্যের আগে বিএনপিকে তার অবস্থান পরিষ্কার করতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগ ও এর ভাতৃপ্রতিম সংগঠনের সাথে 14 দলের যৌথ সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সভায় মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বজুড়ে আজ ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় যার যার অবস্থান থেকে কাজ করতে হবে, গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ। তার মতে জনগণকে বাদ দিয়ে কোনো কিছুই সফল হবে না, তাই সন্ত্রাস বিরোধী লড়াইয়েও জনগণকে এগিয়ে আসতে হবে। আগামী 11 জুলাই শহীদ মিনারে 14 দলের সন্ত্রাস বিরোধী প্রতিরোধ সমাবেশ, দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি নেত্রী একটি বক্তব্য দিয়েছেন, আমি মনে করি তার অবস্থান পরিষ্কার করতে যাচ্ছেন তিনি, করুক, আমরা চাই। কারণ আমরা বোধহয় সবাইকে আহ্বান জানিয়েছি কেন এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য। তিনি ধীরে ধীরে তার অবস্থান পরিষ্কার করে সন্ত্রাসবিরোধী চক্রের কাছ থেকে সরে এসে তিনি তার অবস্থান পরিষ্কার করুক। এই জঙ্গি দমনে, এই জঙ্গির উত্থান বন্ধ করার জন্যে যে সবাইকে সহযোগিতা চেয়েছেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবাই সহযোগিতা করে গেলে আমরা চাই। দেশের গতিশীল অর্থনীতিতে গুলশান ট্র্যাজেডি ধাক্কা লাগার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও কূটনীতিক বিশ্লেষকরা। কারণ এ ঘটনায় জাপানের সহায়তায় চলা উন্নয়ন প্রকল্পগুলো থমকে যেতে পারে। একই সঙ্গে তৈরি পোশাক খাতের নতুন অর্ডারেও ভাটা পড়তে পারে। অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুর ও সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান বলেছেন, অর্থনৈতিক ও উন্নয়ন সম্পর্কিত টানাপোড়েন দূর করে স্বল্প সময়ে বিদেশি বন্ধুদের আস্থায় আনা যায়, সে পদক্ষেপ নিতে হবে সরকারকে। গুলশানের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন উন্নয়ন ও বাণিজ্য সহযোগী দেশের নাগরিকরা। এরপরই ইটালি ও জাপান তার নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা, মেট্রো রেল প্রকল্পে এখনই নতুন কর্মকর্তা না পাঠানো সহ দেশগুলো স্বল্প মেয়াদের জন্য বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে ধীরে চলনীতি অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সন্ত্রাসীদের টার্গেট বিদেশিরা হলে তা ভাববার বিষয়, কারণ সেখানে অর্থনৈতিক, বাণিজ্যিক উন্নয়নের সম্পর্ক জড়িত। ইম্প্যাক্ট কয়েকটা ভাবে হবে। একটা তো হচ্ছে যে আমাদের পোশাক শিল্পের উপর কী প্রভাব পড়বে, সেটা প্রধানত যেটা হবে যে বাইং হাউস যেগুলো আছে, যে কোম্পানিগুলো, তাদের যে রিপ্রেজেন্টেটিভগুলো যেটা আসে বিদেশ থেকে, তারা হয়তো ইমিডিয়েটলি এটাকে পোস্টপোন করবে এবং পোস্টপোন হয়ে যাচ্ছে। ইনিশিয়াল একটা ডাউট থাকবে তাদের, যেমন জাপান অলরেডি জায়গা ওরা চিন্তাভাবনা করছে। আচ্ছা, তারপরে মানে অন্য ইউরোপিয়ান কান্ট্রিজ, আপনার ইউরোপিয়ান ইউনিয়নই একটু ওরা নিজেরা একটু ডিফিকাল্টিতে আছে।
উন্নয়ন সহযোগী ও বিদেশি বিনিয়োগকারীদের পদক্ষেপগুলো সরকারের পর্যালোচনা করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ ও কূটনীতিকরা। একই সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন দূরে সরিয়ে ঐক্যবদ্ধভাবে দ্রুত আস্থা ফিরিয়ে আনার দিকে নজর দিতে হবে সরকারকে। এটা আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে, এই শিক্ষাটার আমরা পুরোটা বুঝেছি। এখন আমরা উই উইল শেক হ্যান্ডস মাচ মোর দ্যান উই ডিড বিফোর। উই নট বি পলিটিক্যালি ইনফ্লুয়েন্স ইন দ্যাট সেন্স। যে সরকারকে এই সমস্যাটাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। এটা ওই দারোগা পুলিশের ব্যাপার নয়, এটাকে খুব স্ট্র্যাটেজিক্যালি ট্যাকেল করতে হবে। এই দু বিশ্লেষকের মতে শুধু অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নয়, সন্ত্রাসবাদ মোকাবেলায় বন্ধু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে বাংলাদেশকে। কৃষাণ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর ছোট ব্যবসায়ী ও গার্মেন্টস কর্মী সহ অন্যান্যদের বাড়িমুখ যাত্রায় বাস, ট্রেন আর লঞ্চ টার্মিনালে আজ ভিড় ছিল সবচেয়ে বেশি। দুর্ভোগ আর বৃষ্টি মাথায় নিয়ে নারীর টানে তারা ছুটছেন বাড়ির দিকে। পথের সব ভোগান্তিও ঘরে ফেরার আনন্দকে যেন ম্লান করতে পারছে না। শেকড়ের টান যে কতটা গভীর সেটি বলে দিচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালের এই চিত্র। দিনভর বৃষ্টি, ভোগান্তি কিংবা যাত্রীদের চাপ কোনো কিছুই দমাতে পারেনি ঘরমুখো এই মানুষগুলোকে। কেবিনের যাত্রীরা কিছুটা স্বস্তি পেলেও গাদাগাদি করেই দীর্ঘ পথ পাড়ি দেবেন ডেকের নারী, শিশু, বৃদ্ধ সহ নানা বয়সীরা। তবু চোখে মুখে আনন্দের রেশ। একটু সুবিধাজনক মনে হচ্ছে, কারণ আজকে দেখা যাচ্ছে যে যাত্রীর ভিড় অনেক কম, আর লঞ্চে কিছুটা সিট আছে, প্লাস বৃষ্টির কারণে হয়তোবা সদরঘাটেও যাত্রীর ভিড় কম, যার কারণে কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছে। কষ্ট হইলো, ভালো লাগতে আছে যে বাবা মায়ের সাথে যাই ঈদ করা যাবে আর কি। কষ্ট হইলো তো এই যে ঈদের সময় সবার সাথে ঈদ করতে পারতে আছি, এটাই তো ঈদের খুশি। আমরা স্পেশাল সার্ভিস দিয়েছি বরিশালে 14টা লঞ্চ, পটুয়াখালী 13টা লঞ্চ। রেল স্টেশনেও বেড়েছে যাত্রী উপস্থিতি। দূর দূরান্ত থেকে নির্দিষ্ট সময়ের বেশ আগেই কমলাপুর স্টেশনে হাজির পরিবার পরিজন নিয়ে। অন্য বছরের মতো নেই মাত্রাতিরিক্ত ভিড়, যদিও খরচ বাঁচাতে কেউ কেউ যাচ্ছেন দাঁড়িয়ে কিংবা ছাদে। আমার দাদু আর নানুর সাথে ঈদ করতে চাই, তার জন্য আমি দেশে যাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। যাত্রা আসলে অনেক স্বস্তিদায়ক হচ্ছে, কারণ হচ্ছে যে ঈদের ছুটি দীর্ঘ 9 দিন পরে গেছে, এ কারণে একটু ভিড়টাও কম, আর আবহাওয়ার অবস্থা যেহেতু একটু খারাপ, এই জন্য একটু আগে স্টেশনে চলে আসা। হচ্ছে দাদুর বাড়ি আম্মু আব্বুর সাথে, এখন ট্রেনের জন্য ওয়েট করছি, 6টায় ট্রেন, তো ভালোই লাগছে। রাজধানীর বাস টার্মিনালগুলোয় ঘরে ফেরা মানুষের অপেক্ষা ছিল লক্ষণীয়। গাবতলী বাস স্টপে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা এসেছেন সকাল থেকেই। গাড়ি ভাড়াটা আসার কথা এখন আসে নাই, তারা বলছে কখন আসবে তারা জানে না, রাস্তায় জ্যাম পড়ে রয়েছে। এবার তো ঈদের যাত্রীর চাপ কম, দেখতেছেন আপনারা কি অবস্থায় ডাকে করে টিকিট বিক্রি করতে আসে। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষের এই ছুটে চলা হোক নিরাপদ, এই প্রত্যাশা সবার। মিজানুর রহমান, সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার রয়েছে রুয়াবজা ঈদবাজার সংবাদ। শেষ সময়ে ঈদ কেনাকাটায় ব্যস্ত নিম্ন আয়ের মানুষ। সামর্থ্য অনুযায়ী প্রিয়জনের জন্য কেনাকাটা করছেন তারা। ঝলমলে শপিং মলগুলোতে কেনাকাটা করতে না পারলেও ফুটপাতের দোকানে কেনাকাটা করতে পেরেও খুশি তারা। আর বিক্রেতারাও ক্রেতাদের পছন্দের বাহারি ডিজাইনের পাঞ্জাবি, টি শার্ট ও জুতার কালেকশন রেখেছেন দোকানগুলোতে। বেছে নিন 120 টাকার পাঞ্জাবি। এভাবেই হকাররা ঈদের পাঞ্জাবি বিক্রি করছেন রাজধানীর ফুটপাতগুলোতে। আর ঈদ বলে কথা, তাই শেষ মুহূর্তে কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়ছেন নিম্ন আয়ের মানুষগুলো। ঈদে বাড়ি ফিরবেন, প্রিয়জনের জন্য ঈদের উপহার কিনতেই হবে। ক্রেতারাও খুশি এসব দোকানের কালেকশন দেখে। তারা জানান তাদের সামর্থ্য অনুযায়ী এসব জায়গায় অনায়াসে কেনাকাটা করা যায়। ক্রেতাদের কথা মাথায় রেখে বিক্রেতারাও রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে রেখেছেন বাহারি ডিজাইনের পাঞ্জাবি, টি শার্ট ও জুতার কালেকশন। আর এসব পাঞ্জাবি পাওয়া যাচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে। ক্রেতারা জানান দাম কম পাওয়া যায়, তাই সহজেই এসব দোকানে পোশাক কিনতে পারেন তারা। কম রেটে বিক্রি হচ্ছে 120 টাকা করে। এটা তো আমার ভাই লেগে কিনতেছি, আর একটা বাতি যাচ্ছে না, দাম তো বেশি মনে হচ্ছে না। জি, দেখা যায় আমাদের পার পিসে 20 টাকা 15 টাকা থাকে আর কি, এইভাবে আমরা বিক্রি করতেছি। আছে বিভিন্ন রকম, 50 থেকে 500 অবধি প্রাইস আছে। এখানে এদের দোকান ভাড়া কম, এই জন্য আমরা কম দামে দেয়, আমরা কম দামে পাই। ঈদ উপলক্ষে অনেক বেচাকিনি অনেক ভালো হইতেছে। বিক্রেতারাও খুশি এসব পণ্য বিক্রি করতে পেরে। আগামী কয়েকদিনও ফুটপাতের কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা করছেন তারা।
সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন আর ফিরে এসে যা থাকবে। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে বিপর্যস্ত উপকূল, বাঁধ ভেঙে বরগুনা, ভোলা ও পটুয়াখালীর শতাধিক গ্রাম প্লাবিত। এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে অভিযুক্ত রাশেদ ও নবী বন্দুকযুদ্ধে নিহত। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের মহাকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। বুধবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে। এখন দেখবেন বাংলা লিংক ঈদ ফেস্ট ইফতার বাজার সংবাদ। রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে পুরো রমজান মাসের প্রতিদিনই হাজার দেড়েক রোজদারকে বিনামূল্যে ইফতার করানো হয়। মসজিদ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ইফতারে ধনী গরিব নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন। আর এভাবে ভবঘুরে ভিক্ষুক ও পাগল সহ হতদরিদ্র মানুষের অন্তত একবেলার খাবারের সংকুলান হয়। রমজান মাসে আসরের নামাজের পরপরই হাইকোর্ট মাজার মসজিদে চলে ইফতার সাজানোর বিশাল আয়োজন। উদ্যোগ প্রায় ১৫০০ মানুষকে খাওয়ানো, তাই আয়োজকদের থাকতে হয় চরম ব্যস্ত। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর, আম সবই রয়েছে ইফতারের তালিকায়। আর প্রাণ জুড়ানো শরবত তো থাকছেই। মাঝারি আকারের ৩৫০রও বেশি প্লাস্টিকের গামলায় সাজানো হয় এসব খাবার। এক এক গামলায় থাকে 4 জনের ইফতারের ব্যবস্থা। মসজিদ কর্তৃপক্ষ আর মাজারের ভক্তদের অর্থায়নে ইফতারের ব্যবস্থা হয়। মসজিদের কিছু মুসল্লি, মাজার শরীফের কিছু ভক্ত আশাকান তারা ইফতারিগুলো দিয়ে থাকে। আমরা মাজারে যারা আছি কর্মরত, আমরা ইফতারিটা বন্টন করি প্রতিদিন। রোজার মাসটিতে মসজিদে তৃপ্তি করে একবেলা উন্নত খাবার খেতে পেরে খুশি পথশিশু, ভিক্ষুক আর ভবঘুরেরাও। তবে ইফতারে অংশ নেয় ধনীরাও। সবার সঙ্গে একত্রে ইফতারি খেলে খাওয়ার একটা আত্মতৃপ্তি, মানে স্বাদ, ইচ্ছা, এই কারণে এখানে আসা। ফকির, দরবেশ সবাই এখানে আসে। এখানে আসে একটু শান্তিতে ইফতার করতে পারে বিধায়ী তারা বিভিন্ন জায়গা থেকে এনে ছুটে আসেন। এই আমরা 4 জন করি। আমি, এই যে আমার ভাই হাসান, আলম ভাই, আলো ভাই, সাব্বির ভাই, আমরা এই কজন সবাই মিলে। আজানের সাথে সাথে স্রষ্টার কাছে শ্রদ্ধা জানিয়ে ইফতার শুরু করেন রোজদাররা। ঘুচে যায় ধনী গরিবের সব ভেদাভেদ। সব ধর্মই মানুষে মানুষে সমান অধিকারের কথা বলে। ইফতারের এরকম আয়োজনে ধনী গরিব সবাই যেমন একই পাত্র থেকে খাবার ভাগ করে নিয়ে খান, তেমনি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে একজন আরেকজনের সাথে সুখ দুঃখ ভাগ করে নিলে পৃথিবী আরও সুন্দর হতে পারে। আর রমজান মানুষকে এই শিক্ষাই দিয়ে থাকে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি ও সাগরে অস্বাভাবিক জোয়ারের পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলা, বরগুনা ও পটুয়াখালী সহ উপকূলীয় অঞ্চল। পানির চাপে বরগুনায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী অন্তত 30টি গ্রামের মানুষ। এদিকে ভোলায় মেঘনার জোয়ারের পানিতে 3 উপজেলার অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গভীর নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গত কয়েকদিন ধরেই মেঘনার পানি বিপদসীমার 3.72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে ভোলা সদরের ইলিশা রাজাপুর ইউনিয়নের অন্তত 10টি গ্রাম। একই অবস্থা তজুমুদ্দিন, মনপুরা, দৌলত খান উপজেলার আরও 25টি গ্রামের। একদিকে ভাঙন আর অন্যদিকে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিলেও রান্নার চুলা জ্বলছে না, ফলে তাদের দিন কাটছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। মেঘনার ভাঙন কবলিত বাঁধগুলো যথাসময়ে মেরামত না করায় এমন দুর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর।
পানিতে সব বাসটা আছি, গোলা পানির কোনো খাবার দিতে পারি না। আজকে 3 দিন তালাকি কোনো রান্না বাড়া করতে পারি না। এখন কোথায় যাবো, কই থাকবো। এদিকে বরগুনায় ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো রয়েছে চরম হুমকির মুখে। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর জোয়ারের পানির অস্বাভাবিক চাপে পাথরঘাটা উপজেলার জিনতলা এলাকার কয়েক জায়গায় প্রায় 100 মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ফলে জিনতলা, হরিণঘাটা, চল্লাঠিমারা সহ 5টি গ্রাম প্লাবিত। হুমকির মুখে আরও কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও ফসলি জমি। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। এত পানি তুরা কোন জায়গায় টেকা যায় না, পানির মধ্যে খাড়াই থাকা লাগে। বালি ভেঙে ধান সব ডাকতে গেছে অনেক জায়গা। এখন যে গুরুগারা পাপ করিয়ে খাওয়াবো এরকম কোনো কায়দা নেই। এছাড়া জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সদর উপজেলার বালিয়াতলী, নিশানবাড়িয়া, নলটোনা, ডালভাঙ্গা সহ আমতলী ও বেতাগী উপজেলার অন্তত 30টি গ্রাম। প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে এসব গ্রামের লক্ষাধিক মানুষের। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের জানিয়েছেন যে তিনি তার অফিসার এবং কর্মচারী সেখানে পাঠিয়েছেন এটা মেরামত কাজ করার জন্য, এবং ইতিমধ্যে তারা ব্যবস্থা গ্রহণ করছেন বলে আমাকে জানানো হয়েছে। এদিকে টানা বৃষ্টি, গভীর সমুদ্রে লঘুচাপ ও জোয়ারের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4-5 ফুট পানি বেড়েছে পটুয়াখালীতে। ফলে জেলার সব চরাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরের বিস্তীর্ণ নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। দুদফা বন্যায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন কলাপাড়া উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষ। প্লাবিত হয়েছে সমুদ্র সৈকত, কুয়াকাটার বিস্তীর্ণ বেলাভূমি ও কলাপাড়া উপজেলা শহরের নির্মাঞ্চল। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাব না কাটা পর্যন্ত আবহাওয়ার বর্তমান অবস্থা বিরাজমান থাকবে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত রাশেদ ও নূরনবী বন্দুকযুদ্ধে মারা গেছে বলে দাবি করছে পুলিশ। মঙ্গলবার রাত 3টায় রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান পুলিশ। মিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মিতু হত্যায় অংশ নেয়া রাশেদ ও নূরনবী পুলিশের সাথে ক্রসফায়ারে মারা গেছে। এ সময় তাদের 3 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। ঘটনাস্থল থেকে 2টি পিস্তল, 1টি LMG, 2টি কিরিচ ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় এহতেশামুল হক ভোলা, ওয়াসিম ও আনোয়ার নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে ওয়াসিম ও আনোয়ার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164 ধারা জবানবন্দি দিয়েছেন। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন আর ফিরবো জানিয়ে। মদিনায় বোমা হামলার ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড়। হামলাকারীকে পাকিস্তানের নাগরিক বলে চিহ্নিত করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুলশান ট্র্যাজেডির পর BPL এর বিদেশি ফুটবলারদের নিরাপত্তা বাড়াতে ক্লাবগুলোকে বাফুফের চিঠি। 24 জুলাই উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে বোমা হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। হামলাকারীকে পাকিস্তানের নাগরিক বলে চিহ্নিত করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ইফতারের সময় মসজিদে নববীর গাড়ি পার্কিংয়ের স্থানে ওই হামলায় অন্তত 4 নিরাপত্তা কর্মী নিহত ও 5 জন আহত হয়। আত্মঘাতী ওই হামলাকারী মসজিদে নববীর উদ্দেশ্যে যাবার সময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিলে বোমার বিস্ফোরণ ঘটায় সে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, 35 বছর বয়সী ওই হামলাকারী প্রায় 12 বছর একটি বেসরকারি সংস্থার ড্রাইভার হিসেবে কাজ করছে। হামলাকারীর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিয়েছে 2 বৈরী দেশ সৌদি ও ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি টুইট বার্তায় নিন্দা জানিয়ে শিয়া সুন্নি বিভেদ ভুলে ঐক্য গড়ার গুরুত্ব তুলে ধরেন। নিন্দা জানিয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, কাতার, আবুধাবি, ইন্দোনেশিয়া সহ বিশ্ব নেতারা। মসজিদ নববীতে হামলার দিনই জেদ্দা ও কাতিফে আরও 2টি বোমা বিস্ফোরণে 2 আত্মঘাতী ছাড়া কেউ হতাহত হয়নি। এবার ক্লেমন খেলার সংবাদ।
ফুটবলের খবর। গুলশান ট্র্যাজেডির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিরাপত্তা জোরদার করছে লিগের স্বত্বাধিকারী সাইফ গ্লোবাল স্পোর্টস ও বাফুফে। 24 জুলাই চট্টগ্রামে লিগের উদ্বোধন উপলক্ষে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফুটবলারদের নিরাপত্তা সচেতনতায় এরই মধ্যে বাফুফে প্রিমিয়ারের 12টি ক্লাবকে চিঠি দিয়েছে। বিএফএফ থেকে তো সব ক্লাবকে চিঠি দিয়েছে তাদের, যেমন আমাদের ক্লাবে 4 জন, আমাদের বিদেশি আছে 5 জন, প্রায় বিদেশি। প্রতিটা ক্লাবে 5 জন 6 জন করে কিন্তু বিদেশি প্লেয়ার এবং কোচ আছে অলমোস্ট। তো আমরা তাদেরকে কিছু পরামর্শ দিব যাতে করে অন্তত তারা বাইরে মুভমেন্টের সাথে আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে যেন তারা বাইরে মুভমেন্টে যায়। বিএফএফ এর সাথে কথাবার্তা বলা শুরু করেছি। গতকালকে আমরা চিটাগংয়ে আমাদের মেয়র সাহেবের সাথে আমরা মিটিং করেছি। মেয়র সাহেব যেটা বললেন যে এখানে কমপ্লিটলি নিরাপত্তা যেখানে ব্যবস্থা, পুলিশের সহায়তা নিয়ে, আমাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডেফিনেটলি এটা কর্তৃপক্ষ নিবে। সিকিউরিটি যেটা যতটুকু পারা যায় সীমিত আকারে সেই প্রাইভেট সিকিউরিটি ব্যবস্থা তো অবশ্যই আমরা নিব। এবং আমাদের সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেড, এনএসসি এবং মিনিস্ট্রি অফ স্পোর্টস সবাই কিন্তু এটার ব্যাপারে খুব ওয়াকিবহাল এবং সবাই এটা খুব কনসার্ন যে না এটাকে সাকসেসফুলি আমাদেরকে শেষ করতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।